নমস্কার, আমি ইন্দ্রনীল। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইম। আর আমি এখন আছি শ্রীরামপুরে। শ্রীরামপুরে কেন আছি ওটা তো পরেই জানবো। তো ফার্স্ট অফ অল দাদা, কেমন আছো? খুব ভালো আছি। শ্রী ম- শ্রী রাধা বল্লভের দয়ায় ভালো আছি। মনে তো হচ্ছে না ভালো আছো, কেন যেগুলো আমি শুনলাম। তো ফার্স্ট অফ অল এখন সত্যি কথা বলতে গেলে আহ, এটা সবাইকে বলতে হয় ভালো আছি, খারাপ আছি এটা বলতে নেই। সেই জন্যই এক- বলছি যে ভালো আছি। আচ্ছা, তো তো আহ, শারীরিক দিক দিক দিয়ে ভালো থাকলেও মানসিক দিক দিয়ে আমরা কেউই ভালো 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 নেই আজকের দিনে। আহ, আমি জানবো কলকাতা নিউজ টাইমের থ্রু থেকে আপনাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো। শুধু কথা নয়, এটা বলতে পারি একটা অ্যাক্সিডেন্ট, তাই তো? একদম। তো অ্যাক্সিডেন্টের থেকেও হচ্ছে এটা বলা যেতে পারে একটা ক্রাইম, প্রপার্টি ফরজারি। একদম একদম। এটা প্রপার্টি ফরজারি কথাটা কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু উল্লেখ করতেই পারি আমরা আইনতভাবে। শুধু ওটা নয়, আর একটা জিনিস আমার মনে হয় ঠাকুরের সঙ্গেও ক্রাইম হচ্ছে। একদম আমাদের শ্রী শ্রী রাধাবল্লভজিও মানে শ্রী শ্রী রাধাবল্লভজিও আজকে হচ্ছে শ্রীরামপুরে শ্রী শ্রী রাধাবল্লভজিও যে হচ্ছে শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিতের আরাধ্য দেবতা। এবং হচ্ছে শুধু রাধাবল্লভজিও নয়, শ্যামসুন্দর নন্দদুলাল যে যেনাকে তিনজনকেই যিনি প্রতিষ্ঠা করেছিলেন আজকে আজকে তার আরাধ্য দেবতা এবং আমাদেরও গৃহ দেবতা আরাধ্য দেবতা শ্রী শ্রী রাধাবল্লভজিও সে আজকে কষ্টে আছে। আচ্ছা, তো ঠিক আছে। আমি তো জানবো কি এই হয়েছে। দেখুন, আমরা হচ্ছি আহ, আমার নাম স্নেহাশিস চক্রবর্তী। আমি এই রাধাবল্লভ মন্দিরের সেবাইত এবং হচ্ছে আমার পাশে আমার দাদা আছেন হচ্ছে শ্রীদীপ ব্যানার্জি, ইনিও রাধাবল্লভ মন্দিরের সেবাইত। আমরা এখানে এখানে হচ্ছে আমরা টোটাল ৭২ ঘর সেবাইত আছি। প্রথমেই বলে দিই, আমাদের মন্দিরটা হচ্ছে সেবাইত প্রধান মন্দির এবং প্রত্যেকটা সেবাইতই প্রধান আমাদের এখানে। কোনো প্রধান বলে কোনো সেবাইত নেই। কোনো প্রধান বলে কোনো সেবাইত নেই এখানে, যে প্রধান সেবাইত বা কোনো বলে কিচ্ছু নেই। এটা সেবাইত। এবং এই মন্দিরটি ৭০০ বছরের মন্দির পুরনো এবং এর ঐতিহাসিক এবং ধার্মিক ভ্যালু আকাশ ছোঁয়া। এইটা যদি বলতে যাই আজকে অনেকটা বড় হয়ে যাবে, যেটা প্রসঙ্গ আপনি যেটা করেছেন সেটা নিয়ে কথা আমি শুরু করছি। আমরা এই যে ৭২ ঘর সেবাইত, ৭২ ঘর সেবাইত মিলে এই এত বড় হচ্ছে রাধাবল্লভজিউ স্টেট বা প্রপার্টি আমাদের একার দ্বারাই হচ্ছে, মানে ৭২ ঘর সেবাইত একসাথে হচ্ছে সামাল দেওয়া যায় না। বা ৭২ ঘর সেবাইতকে একসাথে সারাক্ষণ হচ্ছে মানে জড়ো হওয়াটা বা গ্যাদার হওয়াটা খুব মুশকিল হয়। আমরা কি করি, আমরা হচ্ছে বছরে, এটা আমরা নয়, এটা চিরাচরিত ভাবে হয়ে আসছে। আমার ঠাকুরদারাও করেছে, তার ঠাকুরদারাও করেছে, আমি আমার বাবার কথাই তুললাম না, আমি একদম ডাইরেক্ট ঠাকুরদা গেলাম, কেন কি যাতে টাইম স্পেন্ডটা অনেক লং হুম। দেখানো যায়। এবং তারা কি করেছে, তারাও হচ্ছে এবং আমরা পরবর্তীকালে আমরা কিন্তু আহ, একটা জেনারেল মিটিং প্রত্যেকবারে ডাকি যেখানে ৭২ ঘর সেবাইতেরা উপস্থিত থাকে। না না না, আমি এটা তো তুমি পুরো পয়েন্টে এসে যাচ্ছ। আমি জানতে চাই ফার্স্ট, কে মন্দিরটা কেন, কি হয়েছে, কত বছর, কারা করেছে, এটা আমি আগে আচ্ছা, জানবো। ওর পরে কেসটা কি হয়েছে, তবে ইজি হবে, লোক জানবে। জানবে। আচ্ছা, তাই এই মন্দির হচ্ছে প্রতিষ্ঠা করেছিল হচ্ছে শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিত, রুদ্ররাম ব্রহ্মচারী। উনি বিয়ে থা করেননি। উনার ভাই, মেজো ভাই, পরবর্তীকালে উনি তিনটে ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। কি কি? রাধাবল্লভজিউ, শ্যামসুন্দর এবং নন্দদুলাল। তিনজনকে হচ্ছে রুদ্রাম ব্রহ্মচারী প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় করেছিলেন? গঙ্গার ধারে একটি প্রাচীন মন্দির আছে যেটা এখন ডেনিস প্যাগোডা বলে এখন উল্লেখিত, কিন্তু সেটাই প্রাচীন রাধাবল্লভ মন্দির। তো সেখানে প্রতিষ্ঠা করেছিলেন। তো পরবর্তীকালে উনি যখন হচ্ছে বয়সকালে উনি যখন হচ্ছে এইখান ছেড়ে যখন বৃন্দাবনের দিকে উনি চলে যান, তখন উনি তিনজনকে তিনটে দায়িত্ব দিয়ে যান। ওনার মেজো ভাই যে হচ্ছে রামকান্ত ব্যানার্জি বা হচ্ছে রমাকান্ত ব্যানার্জি, তাকে দিয়ে যায় হচ্ছে রাধাবল্লভজিউর দায়িত্ব। এবং আমরা সেই রামাকান্ত বা রামকান্তরই হচ্ছে বংশধর। এরপরে হচ্ছে আপনার লক্ষণ বলে ওনার ছোট ভাই ছিল, তাকে দেয় হচ্ছে নন্দ দুলালের হচ্ছে যে রাধাবল্লভের যে ছোট ভাই, তার সেবায়ের ভার দেন। এবং হচ্ছে আপনার বিশ্বম্ভর বলে বিশ্বম্ভর বলছে আপনার হচ্ছে আপনার উম, নিত্যানন্দ মহাপ্রভুর হচ্ছে একজন ছেলে ছিলেন, বিশ্ব নামটা একটুখানি আমার গুলিয়ে যাচ্ছে, গোস্বামী। তো ওনাকে হচ্ছে মানে এইমাত্র মাথায় আসছিল আমার, হঠাৎ করে গুলিয়ে যাচ্ছে, তো লাইভ চলছে আমি আটকাচ্ছি না এই লাইভটাকে। তো উম, ওনাকে হচ্ছে ওই শ্যামসুন্দরকে ওনার দায়িত্বতে দেন। তো শ্যামসুন্দর চলে যায় খর্দায়, রাধাবল্লভজিও এখানে থাকে শ্রীরামপুরে। হ্যাঁ হ্যাঁ, বীরভদ্র গোস্বামী, সরি, বীরভদ্র গোস্বামী। তো বীরভদ্র গোস্বামীকে দেয়।
তো বীরভদ্র গোস্বামী তাকে নিয়ে চলে যায় খড়দায়, এবং হচ্ছে লক্ষণ নন্দদুলালকে নিয়ে চলে যায় হচ্ছে সাই বনে। পরবর্তীকালে এখন ওই মন্দিরটি হচ্ছে আপনার ওঙ্কারনাথ মহাপ্রভুর যে ওঙ্কারনাথ যে আপনার যে আছেন ওনাদের আশ্রম থেকে উনি এখন সেবা পূজা পাচ্ছেন। এবং এই যে রাধাবল্লভজিউ যে মন্দির, এই রাধাবল্লভজিউ হচ্ছে বড় ভাই তিন ঠাকুরের মধ্যে। এবং রামকান্ত বা রমাকান্ত ব্যানার্জির যে আমরা বংশধর, আমরা হচ্ছি সেই বংশধর। এবং পরবর্তীকালে গৌড়ের নবাব আমাদেরকে রাজ চক্রবর্তী বলে একটি উপাধি গ্রহণ করে। সুতরাং আমরা এই জন্য ব্যানার্জি হলেও আমরা ব্যানার্জি টাইটেলটা ইউজ করি না, আমরা চক্রবর্তী টাইটেল বা রাজ চক্রবর্তী টাইটেল আমরা ইউজ করে থাকি, এটা আমাদের উপাধি। এই হচ্ছে আমাদের মন্দিরের হচ্ছে আপনাকে খুব শর্টে আমরা ব্যাখ্যা করলাম যে মন্দিরের। এবং এই রামকান্ত বা রমাকান্তর হচ্ছে যা বংশধর আমরা আছি, এই আমরাই বংশ পরম্পরায় ধরে এই মন্দিরে সেবা পূজা করে আসছি। এবং এটা আমাদের হচ্ছে পারিবারিক হচ্ছে প্রপার্টি, পারিবারিক প্রপার্টি বা শরিকি সম্পত্তি বলতে পারেন। এবং যতজন সেবায়িত আছি ততজনই কিন্তু আমরা কিন্তু ইন্টারনাল রিলেটিভ। পরবর্তীকালে আমাদের মধ্যে ভাগ হয়ে যায় এটা, কারণ হচ্ছে একজনের যদি অসুজ হয়ে যায় একজনের বাড়িতে, তাহলে হচ্ছে পুরো সেবায়িত বাড়ি অসুজ হয়ে যাবে, তা সেখানে ঠাকুরের সেবা পুজো বিঘ্নত ঘটবে। সেই জন্য আমরা পরবর্তীকালে পালা আমরা ভাগ করে নিই আমরা পালা, নাহলে আগে আমরা যৌথ ফ্যামিলি ছিলাম। এবং 72 ঘর এখন বেড়ে এখন হয়তো 90 ঘর হয়ে গেছে, সেটা হচ্ছে ফ্যাগড়া বেরিয়ে, কিন্তু প্রধান শাখা প্রশাখা বেরিয়ে, কিন্তু এখন হচ্ছে যদি আপনি যদি প্রধান সেবায়িতের মধ্যে থেকে যদি ঘর যদি খোঁজেন, সেটা আপনার 72 ঘরই পাবেন। এবং এই 72 ঘর সেবায়িত পরবর্তীকালে কি হয়, যে 72 ঘর মিলে তো একসাথে তো হচ্ছে আপনার হচ্ছে মন্দিরের যে আস্তে আস্তে মন্দিরও বড় হয়, তো মন্দিরের আস্তে আস্তে তো হচ্ছে সবকিছুই দায়িত্বভার বাড়ে। তো 72 ঘর একা এসে সঙ্গে সঙ্গে দায়িত্বভার নিতে পারে না, বা 72 ঘর সারাক্ষণ বসতে পারে না। সেই জন্য 72 ঘর কি করে, 72 ঘরে বছরে একদিন আমাদের হচ্ছে জেনারেল মিটিং বা হচ্ছে সাধারণ সভা আমরা হয়, সেখানে আমরা 72 ঘরেরই আমরা হচ্ছে পুরুষরা আমরা যাই, গিয়ে আমরা হচ্ছে বসি একসাথে। বসে আমরা মন্দিরের যা যা আইনত সিদ্ধান্ত বা যা যা হচ্ছে করণীয় সিদ্ধান্ত, যা যা নিয়ম কানুন, সেগুলো আমরা ঠিক করি। এবং তার সাথে একটি হচ্ছে কমিটি ঘোষণা করে দিয়ে আসি, যেখানে কমিটিতে থাকে হচ্ছে একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, একজন কেসিয়ার। ঠিক আছে, পরবর্তীকালে সেটা হচ্ছে মিটিং এর সিদ্ধান্ত আরো বাড়তে পারে বা কমতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু এইটা মূল থাকেই। এইটা মূল করে আমরা হচ্ছে একটি কমিটি গঠন করে দিয়ে আসি, যে কমিটিটা হচ্ছে ভলেন্টিয়ারি সার্ভিস করে। তো এখানে কোনো হচ্ছে বেনিফিট তারা পায় না, ভলেন্টিয়ারি সার্ভিস করে মন্দিরের দেখভাল এবং সেবায়িতদের পক্ষ থেকে, যাতে কোনো অসুবিধা না হয়। পুরো আমাদের মন্দিরে 3টে পুরোহিত আছে, 2টো কাজের লোক আছে, এবং যা যা মন্দিরের আয় ব্যয়ের হিসেব রাখবে, যা যা আছে সেইগুলো এই কমিটি মানে দায়িত্বভার নিয়ে থাকে। এবং এই কমিটির দায়ভার হচ্ছে প্রত্যেক বছর একটি করে হচ্ছে সাধারণ সভা ডাকা, এবং প্রত্যেক বছরই সাধারণ সভার যদি এই 72 ঘর সেবায়িতরা যদি মনে করে কমিটি বদলাতে পারে, না হলে মোটামুটি 3 বছর 4 বছর অন্তর অন্তর আমাদের এমনি কমিটি বদলানো হয়। কেন কি একজনের ঘাড়ে কেন রকম দায়িত্বভার পড়বে, তো যাতে মিশিয়ে দায়ভার নেওয়া হয়, যেহেতু এটা ভলেন্টিয়ারি সার্ভিস। আচ্ছা, তো তোমাদের একবার আমি মন্দিরটা দেখতে চাইবো। আচ্ছা, এই মন্দিরের ছবিটা এক্ষুনি আমি আপনাকে দেখাতে পাচ্ছি না, একটুখানি আপনাকে আমি পরবর্তীকালে হয়তো আমরা পাঠিয়ে দেবো মন্দিরের ছবিটা। আমরা এখানে হচ্ছে যেটা ছবি আমরা দেখাতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে মোবাইলটা দাও, আমার মোবাইলটা। এটা আমাদের হচ্ছে বিগ্রহ। আচ্ছা, ফার্স্ট আমি ক্যামেরার সামনে আমি একবার দেখিয়ে দিচ্ছি। উনি হচ্ছেন আমাদের রাধাবল্লভজি, পাশে রাধারানী, এবং হচ্ছে তার পাশে হচ্ছে গোপাল আছে। এই গোপালও কিন্তু একই হচ্ছে পাথর দিয়ে কিন্তু হচ্ছে তৈরি। আচ্ছা, একটুখানি পাথর বেঁচে ছিল, সেটা দিয়ে যে কারিগর ছিল, মানে আমরা তো বলি স্বয়ং বিশ্বকর্মা, তো সেই গোপালটাও এই একই পাথরের তৈরি। এই হচ্ছে কেস। ওর পরে এখন কি হয়েছে এটা জানবো। এবার হচ্ছে এই কমিটি আমাদের চিরাচরিতভাবে এই কমিটি চলে আসছে, আমরা আমাদের ঠাকুরদারাও করে এসছে, আমরাও ছোটবেলা থেকে দেখছি, এবং বড় হয়ে যখন আমাদের হাতে যখন দায়ভার এসছে আমরাও একইভাবেই করছি।
2018 সালে 17-18 সালে একটি কমিটি নতুন করে যেমন কমিটি ঘোষণা করা হয় যারা মন্দিরের দেখভাল করবে। এই কমিটি পরবর্তীকালে কি করে 2020 সালে সেবায়িতগণকে না জানিয়ে একটি ট্রাস্ট গঠন করে দেয়। এই দেখুন, একটি ট্রাস্ট গঠন করে দেয়, ঠিক আছে। এই ট্রাস্ট গঠন করার কোনো নিয়ম কানুন মানা হয়নি। এই ট্রাস্ট কেন নিয়ম কানুন মানা হয়নি এই ট্রাস্ট গঠনে? এই ট্রাস্ট যদি আপনি কোনো আগেই আপনাকে বললাম এটা প্রাইভেট প্রপার্টি উইথ মাল্টিপল ওনার, মানে শরিকি সম্পত্তি। এই প্রাইভেট প্রপার্টি মাল্টিপল ওনার এই শরিকি সম্পত্তি যদি আপনি ট্রাস্টে মানে কনভার্ট করতে চান, তাহলে আপনাকে 100% সেবায়িতদের সেটেলার বা কো সেটেলার হিসেবে সই থাকতে বাধ্যতামূলক। এইটা আপনার বলছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এবং ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্টে এইটাই জানাচ্ছে। এই দেখুন, এখানে আমরা বার করেছি যে কোনো একটি ব্যক্তি বা দুটো ব্যক্তি বা 4-5 জন মিলে আপনার কোনো একটি সম্পত্তিকে ট্রাস্টে মানে কনভার্ট করতে পারে না। প্রাইভেট প্রপার্টিকে ট্রাস্টে কনভার্ট করতে পারে না। ট্রাস্টে কনভার্ট করতে গেলে আপনাকে সমস্ত সেবায়িত মানে 100-এর মধ্যে 100% সেবায়িতকে সেটেলার বা কো সেটেলার হিসেবে থাকতে হবে, বা 100% সেবায়িত আপনাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দেবে, তবেই আপনারা সেই পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আপনারা ট্রাস্ট গঠন করতে পারেন। সেটা কি আপনাদের কি 100% কি সেবায়িত কি দিয়েছিল? কেন কি এইখানে ট্রাস্টেরই এখানে লেখা আছে যে দেয়নি। এখানে মাত্র 5-6 জন মিলে একটি ট্রাস্ট ঘোষণা করে দেয়। কি ট্রাস্ট ঘোষণা করে দেয়? যে রাধাবল্লভজিউ ট্রাস্ট। এই ট্রাস্টটা কি করে? এই দেখুন, রাধাবল্লভজিউ ট্রাস্ট মার্কিং করেই রেখেছি, রাধাবল্লভজিউ ট্রাস্ট। এই ট্রাস্টটা কি করে? এই ট্রাস্টের কাজ রিলিজিয়াস আর চ্যারিটেবল ট্রাস্ট, মানে একটা ধার্মিক আর চ্যারিটি করার জন্য এই ট্রাস্টকে গঠন করা হয়েছে। এই ট্রাস্টটা কোথায় আছে? এই ট্রাস্টটা আছে ঠাকুরবাটি স্ট্রিট, রাধাবল্লভ মন্দির যেটা 600 বছরের পুরনো, সেই প্রাঙ্গণে এই ট্রাস্টটি আছে। এই ট্রাস্টটি ওইখানে থাকা মানেই এই ট্রাস্টটি মন্দিরের কোনো ট্রাস্ট হয়ে যায় না, কেন এখানে কোনো উল্লেখিত নেই যে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, যে কোন প্রপার্টিটা ট্রাস্ট হচ্ছে। এবং এখানে দেখা গেছে ট্রাস্ট করার সময় একটি ব্যক্তিকেই, একটি সেবায়িতকেই সেটেলার হিসেবে সই করানো হয়েছে। এই যে সেবায়িত হিসেবে সই যে করেছেন উনি তো একা তো ট্রাস্ট করতে পারেন না। তো উনি একা যে সেবায়িত হিসেবে সই করেছেন, তাতে কোনো বৈধ ট্রাস্ট সেটাতে গঠন হওয়া সম্ভবই নয়। আইনতভাবে বৈধ ট্রাস্ট গঠন হওয়া সম্ভবই নয়। এবং তিনি বোঝেননি, ওনাকে বলা হয়েছিল যে উনাকে এই যে কমিটিটা হয়েছে এটাকে নটারি করা হচ্ছে। তো যথারীতি ওনাকে লয়ারের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এবং লয়ারের বাড়িতে গিয়ে উনি সই করেছিলেন। তো সই করাতে উনি সেই সই করে এসছেন। এবার উনি জানেও না যে সেটেলার কি করেন, কেন উনি শিক্ষিত হলেও উনি আইনত দিক দিয়ে কিন্তু উনি শিক্ষিত নন। তাহলে তো আমরা যদি আইনত দিক দিয়ে শিক্ষিত হতাম তাহলে আমরাই লয়ার হয়ে যেতাম। এবং পরবর্তীকালে এখানে লেখা হয় যে এই যে 600 বছরের যে ওখানে যে মন্দির প্রাঙ্গণে আছে, এই মন্দির প্রাঙ্গণে কিন্তু আরো দুটো কিন্তু সংস্থা ওখানে আছে বা সংগঠন আছে, যেটা একটি বল্লভপুর সার্বজনীন দুর্গা উৎসব সমিতি ইউনিটি, যেটা দুর্গা উৎসব মানে আমাদের ওখানে যে দুর্গা পুজো হয় সেইটা, এবং ওখানে বল্লভপুর ফ্রেন্ডস ক্লাব বলে একটি ক্লাব আছে। তো সেটাও আমাদের বহু বছর ধরে সেটা মন্দির প্রাঙ্গণেতেই আছে। তো কিন্তু তা বলে কিন্তু এই দুটো সংস্থাই কিন্তু মন্দিরের সাথে কোনো রকম ভাবে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভাবে কিন্তু জড়িত নয়। তো আমরা এখানে ধরে নিতে পারি সেই ট্রাস্টের অ্যাড্রেসও ওনারা বলছেন যে রাধাবল্লভজিউ মন্দিরে আছে। দেখুন, এখানে লিখছে কিন্তু রাধাবল্লভজিউ মন্দির, কিন্তু ট্রাস্টের বেলায় কিন্তু শুধু লিখছে রাধাবল্লভজিউ ট্রাস্ট। রাধাবল্লভজিউর নামে কিন্তু অনেক রকম ট্রাস্ট বা ব্যবসা কিন্তু অনেক লোকেরা কিন্তু শ্রীরামপুরে ব্যাপী করে। সেইটা মানে এইটা দাঁড়ায় না যে সবকটা রাধাবল্লভজিউর নামে যাই আছে সেটাই ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ভাবে রাধাবল্লভ মন্দিরের সাথে যুক্ত। তো এইখানে আর ওনারা আরেকটা কথাও এখানে উল্লেখ করেছেন যে এই ট্রাস্টের যে জায়গা সেটা কিন্তু টাইম টু টাইম কিন্তু ট্রাস্ট যদি মনে করে বদলাতে পারে। মানে আজকে মন্দিরে ধরুন রাধাবল্লভ মন্দির প্রাঙ্গণে আছে, কাল কিন্তু এটা বৈদ্যবাটিতেও চলে যেতে পারে, কালকে এটা অন্য জায়গাতেও চলে যেতে পারে, বা এটা বাইরে স্টেটের বাইরেতেও চলে যেতে পারে। তাহলে এটা একটা ভাব্যমান ট্রাস্ট, মানে এটা কোনো স্থায়ী কোনো যে এর কোনো স্টেবিলিটি নেই এই ট্রাস্টে, যেখানে সেখানে এরা ওনাদের অফিস খুলতেই পারে। তো সেখানে আমরা তার মানে যদি মন্দিরই হতো তাহলে এরা
এই প্লেস বদলের কথাটা কিন্তু আসতো না এখানে। তো আমরা এখান থেকে এটা ধরে নিতে পারি যে এটা মন্দিরের কোনো ট্রাস্ট নয়। যদিও বা এই হচ্ছে এখানে ওনারা লিখেছেন যে রাধা বল্লভজির পুজো, যে পুজো ফুজো করার জন্য ওনারা দায়ভার নেবেন, কিন্তু ওনাদের ভাই তোমাদেরকে কে বা আপনাদেরকে কে ভাই দায়ভার নিতে লিখিত দিয়েছে? কটা সেবাইতে সই আছে? আপনাদের কাছে কি 100% সেবাইতে সই আছে যে আপনারা দায়ভার নিতে চলে এসছেন? আমাদের তো দায়ভার নেওয়ার জন্য আমাদের মন্দির কমিটি আছে বা আমরা সেবাইতরা আছি প্রথম। এবং হচ্ছে এইখানে আরেকটি জায়গা এখানে উল্লেখিত করা আছে, যেটা হচ্ছে এই যে রেজিস্টারের যে জায়গা, যেটা আমরা ডিজিটাল যে রেজিস্টার কপি বেরোয়, যেটা হচ্ছে বলে মেজর ইনফরমেশন অফ দ্য ডিট, মানে দলিলের মেন যে ডিটের ইনফরমেশন, সেইখানে লেখা আছে যে আদার দ্যান দ্য ইনভোভেবল প্রপার্টি সেটেলমেন্ট ফর দ্য রিলিজিয়াস অ্যান্ড দ্য চ্যারিটেবল পারপাস, মানে হচ্ছে স্থায়ী সম্পত্তি। ইনভোভেবল প্রপার্টি মানে হচ্ছে স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তির ওপর এর কোনো অধিকার নেই। এটা একটি হচ্ছে ধার্মিক এবং চ্যারিটি করার জন্য এই ট্রাস্টকে গঠন করা হয়েছে। তো হচ্ছে মন্দিরের যে সম্পত্তি বা প্রপার্টি, সেটা কি হচ্ছে আপনার মানে ওটা কি স্থায়ী প্রপার্টির মধ্যে পড়ে না? আমার যেটুকুনি অল্প সংখ্যক জ্ঞান, আমি আইন সম্বন্ধে বিরাট কিছু জানি না, তাতেও বলছি যে স্থায়ী সম্পত্তি যে কোনো হচ্ছে স্থায়ী জিনিসকে আমরা স্থায়ী সম্পত্তি হিসেবে ধরতে পারি, যেটা হচ্ছে ফিক্সড অ্যাসেট বলা হয় আমাদেরকে। ফিক্সড অ্যাসেট, তো ফিক্সড অ্যাসেটের মধ্যে কিন্তু হচ্ছে বিল্ডিং বা হচ্ছে কোনো যদি সম্পত্তি, সেটা কিন্তু ফিক্সড অ্যাসেটের মধ্যেই পড়ে। তো মন্দিরটা আমাদের ফিক্সড অ্যাসেটের মধ্যেই পড়ে। তো তার মানে এইখানে ট্রাস্টেই লেখা আছে যে এইটা কোনো মন্দির সংক্রান্ত কিচ্ছু নয়। এবং এইরা কি করেছে, 2020 সালের হচ্ছে এই ট্রাস্টটা গঠন হয় 2রা মার্চ 2020 সাল। এই তখন থেকেই এরা হচ্ছে এই মন্দিরকে জবরদখল করে রেখে দিয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। যদি কোনো সেবাইত আমরা প্রতিবাদ করতে গেছি, আমাদেরকে থ্রেটনিং করেছে। এবং হচ্ছে এনাদের সাথে হচ্ছে আগের যে সরকার ছিল, তাদের যারা যারা সরকারে ছিল, তাদের সাথে খুবই ঘনিষ্ঠ ছিল। তো যখনই আমরা হচ্ছে প্রতিবাদ করতে গেছি, তো আগের সরকারের যারা হচ্ছে প্রতিনিধিত্ব করেছে, তারা হয়তো জানে না জিনিসটা, তাদেরকে আমি দোষ দিচ্ছি না, তারা হয়তো জানে না, কিন্তু এরা তাদের নাম দেখিয়ে, তাদের নাম ভাঙিয়ে আমাদেরকে ভয় পাইয়েছে, অ্যান্টি সোশ্যালদের ভয় পাইয়েছে, এবং কি পুলিশেরও ভয়ে ভয় পাইয়েছে। যে দাঁড়া, মানে এইরকম ভাবে দাঁড়া বড়বাবুকে, ঠিক এরকম স্টাইলে দাঁড়া বড়বাবুকে ফোন করছি, এক্ষুনি ভ্যান ঢুকবে তুলে নিয়ে চলে যাবে। ঠিক একদম একটা ভয়ের পরিবেশ একটা করে রেখে দিয়েছিল। এবং সমস্ত সেবাইতকে অপমান করেছে, কোনো না কোনো সেবাইতকে জিজ্ঞেস করুন গিয়ে, সমস্ত সেবাইত কিছু না কিছু ভাবে অপমানিত। আচ্ছা, তো দাদা এখন তোমরা কি করতে চাইছো আমি জানতে চাই। আচ্ছা, এখন আমরা এই ট্রাস্টটাকে হচ্ছে ইললিগ্যাল ট্রাস্ট বলে ঘোষণা করছি, এবং হচ্ছে এই ট্রাস্টটার কোনো রকম ভ্যালিডিটি আজ থেকে নেই, এবং মন্দিরের কোনো দায়বদ্ধতা এই ট্রাস্টের নেই। আমরা 48 ঘন্টার মধ্যে সমস্ত সেবাইতের পারমিশন এবং হচ্ছে সিগনেচার এবং মেজরিটি নিয়ে আমরা নতুন হচ্ছে ট্রাস্ট নয় কমিটি ঘোষণা করছি। সেই কমিটিটাই পরবর্তীকালে মন্দিরের হচ্ছে দেখভাল করবে আইনত ভাবে। এটা যতটা আমি শুনলাম কি তোমাদের এটা 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা এটা করছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো দাদা তুমি কি বলতে চাইছো? আমার বক্তব্য হচ্ছে যে আমিও একজন মন্দিরের সেবাই, শ্রীদীপ বন্দ্যোপাধ্যায়। তো আমার বক্তব্য যে এই যে ট্রাস্টিটা যেটা ফরমেশন হয়েছিল, তো প্রথম অবস্থায় আমিও বুঝতে পারিনি, কারণ আমি ওই প্রাথমিক অবস্থায় যে 17-18 সালে কমিটি গঠন হয়েছিল, আমি সেই কমিটির মেম্বার ছিলাম এবং দীর্ঘদিন ধরেই মেম্বার ছিলাম। এবার ব্যাপারটা হয়েছে, আমাদের যেহেতু ভাই এখানে বললো যে একটা অনারারি সার্ভিস, সারাদিনের শেষে যেটুকু সময় পেলাম এসে প্রভুর একটু সেবা করলাম। এখানে কিন্তু আমাদের মানে পাওনা বা কিছু ব্যাপার নেই, কোনো পয়সা কড়ির ব্যাপার নেই। প্রভুর সেবামূলক কাজ, যেটুকু সময় পেতাম সেইটা আমার দেখছেনই, সারাদিন আমি এর পরেও নিজের প্রাইভেট জবের পরেও বাইরে পুজো আশ্রা করি। তো করার পরে সে প্রভু সেবা করার মানসিকতা নিয়ে আমরা এসেছি এবং সবাই সেই মানসিকতা নিয়েই চিরকাল চলেছে। এটাই কাম্য, এটাই কাম্য। তো প্রথম অবস্থায় যখন এতে ছিলাম, কমিটিতে ছিলাম, কমিটির পরে ট্রাস্ট গঠন হলো, তখনও কিন্তু সত্যি কথা বলতে কি আমি ওই ব্যাপারটা এতটা বুঝতে পারিনি যে ট্রাস্ট হলে এইরকম ব্যাপার হতে পারে, এবং এই যে প্রত্যেকটা সেবাইতে সই দরকার, দরকার, এই ব্যাপারটা কিন্তু আমিও বুঝিনি। তো যাই হোক, আমি ছিলাম, তখন ছিলাম। তো পরবর্তীকালে সেবাইটা রিপিটেড টাইম পার্সোনালি আমি বাকিদের কথা ছেড়ে দিলাম, তাদের তো করেইছে,
আমাকে কি ব্যাপার ভাই ভাইপো ভাগনা গত এরকম 7 বছর ধরে 7 বছর ধরে মিটিং হচ্ছে না, এই হচ্ছে না, হাই ব্যয় পেশ হচ্ছে। আয় ব্যয় পেশ হচ্ছে না। এবার ব্যাপারটা তো স্বাভাবিক, এটা তো নর্মাল ব্যাপার যে এটা তো তারা প্রশ্ন করবেনই, কারণ এটা শরিকি সম্পত্তি, প্রাইভেট প্রপার্টি, মাল্টিপল ওনার। এবার সেক্ষেত্রে আমি কিন্তু বহুবার আমাদের যারা কমিটিতেও ছিলেন, ট্রাস্টিতেও ছিলেন, তাদের বলেছি যে ভাই এই যে প্রবলেম গুলো আছে, কোশ্চেন্স গুলো আছে, দেখ দেখে একটা মিটিং কর, একটা জিনিসটাকে সিস্টেমে আন। মানে যারা ফেক ট্রাস্ট খুলেছে ওদের সাথে- ফেক ট্রাস্ট খুলেছিল। তো আমিও বলি, আমি কিন্তু ছিলাম, কিন্তু আমি আইনগত ব্যাপারটা অতটা বুঝিনি যে এতটাই এর মধ্যে জটিলতা রয়েছে। তো একটা সময়, আর সেই সময় সত্যি কথা বলতে কি, প্রিভিয়াস যে প্রশাসনিক ব্যাপার বা প্রিভিয়াস যে এটা চলেছে আপনার রাজনৈতিক ব্যাপার, তখন কিন্তু একটা বিরাট ইনফ্লুয়েন্স সেই ব্যাপারটা মন্দিরে কাজ করতো। যখন তখন যে কোনো সেবাইতকে এই পুলিশ ডাকছি, এই বড়বাবুকে ডাকছি, মেজবাবুকে ডাকছি, সেটা বা কিছু পলিটিশিয়ানদের পলিটিশিয়ানরা তাদের নাম ভাঙিয়ে, যেহেতু প্রতিটা অনুষ্ঠানে তাদেরকে এনে ভিড় করা হতো, পাবলিক তো বলতেই শুরু করে দিয়েছিল যে কোনো একটা পার্টিকুলার দলের একটা মন্দিরের পার্টি অফিস হয়ে গেছে। এমন একটা জায়গায় পৌঁছেছিল লাস্টে, ওটা পার্টি অফিস হয়ে গেছে। আমাদের এটা বলতে লজ্জা যে আমরা যে ভগবানকে, মানে সত্যি আমার দুঃখ লাগছে যে আমাদের যে প্রভু, আমাদের ভক্ত সাধারণের যে প্রভু, যে স্বয়ং কৃষ্ণ ভগবানকে আমরা সবসময় যে পুজো করছি, তা সেইখানে এই ধরনের কথা আসছে। সত্যি আমার মানে কি ধার্মিক বলবো, আঘাত। ধর্মীয় আঘাত, খুব মানে নিজেকে ছোট লাগছে, কথাটা বলতে ছোট লাগছে। যাই হোক, সেসব কথা আমরা ছেড়েই দিলাম, প্রত্যেকটা জিনিসের একটা সলিউশন দরকার। তো এইভাবে হয়। তো পরবর্তীকালে আমি যখন এই সরকার পরিবর্তন হয়, আমি 1.5 মাস আগে কিন্তু এই ট্রাস্টি, মানে ইল্লিগাল ট্রাস্টি আমি ছেড়ে দিয়ে চলে আসি। ছেড়ে এসে এই যে আমার ভাইয়েরা রয়েছে, বাকি যারা আমার সমস্ত মামা কাকা যারা রয়েছেন, তাদের যে ব্যাপারগুলো মাথার মধ্যে নিয়ে আমি কিন্তু উকিলের সঙ্গে আলোচনা করি যে এই যে ট্রাস্টটা, এটা কতটা ভ্যালিড। তো ভাই যে যে পয়েন্টগুলো বললো, আমি তো দেখছি একদম রাইট, কারণ একটু হলেও তো পেটে একটু কলমের দাগ আছে, হয়তো বিরাট কিছু আমি শিক্ষিত নই, সাধারণ একজন গ্র্যাজুয়েট, কিন্তু একটু হলেও বুঝি সামান্য যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা কি। তো দেখছি না, সত্যি এটা ইলিগাল ট্রাস্ট, এটা ইলিগাল ট্রাস্ট, এবং যার জন্য আমার তো অনারারি সার্ভিস, এখানে আমার পাওয়ার কিছু নেই, আমি বেরিয়ে চলে এসে তখন আমি এখানে স্ট্রংলি প্রতিবাদ করছি যেটা ইলিগাল ট্রাস্ট, এটা এটা কিন্তু লিগাল ট্রাস্ট নয়। এবং ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি হুমকি দেওয়া হচ্ছে। এবং এখানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি হুমকি আসছে, ঠিক আছে, যে মানে শুধু ওনার কাছে না, আমাদের সবার কাছে। সবার কাছে আসছে, যারা যারা প্রতিবাদ করছে। এবং প্রিভিয়াস অনেক ক্ষেত্র ঘটেছে 2018-19 সালে, মানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, প্রশাসনিক ইনফ্লুয়েন্সকে ঘাটিয়ে অনেক রকম হেকেল করা হয়েছে। যে কোনো সময় কিছু বলতে গেলে দেখে নেবো, বুঝে নেবো, আমি কমিটিতে ছিলাম, আমাকেই বলা হয়েছে ও ঠিক আছে, আমি দেখে নেবো, বুঝে নেবো, কি জানি না কি কি ধরনের অ্যাটিটিউড, একটা ধর্মজগৎ এটা, এটা কি ধরনের অ্যাটিটিউড, মানে কমিটির যারা মাতা বা ট্রাস্টে ইলিগাল ট্রাস্টের যারা মাতা ছিলেন। তো এই হচ্ছে ঘটনা। আর এখানেতে আমি একটা কথা বলি, যারা এখনো অব্দি ওই পদ আগড়ে রয়েছেন এই লিগাল ট্রাস্টে, তাদের মধ্যে 1 বা 2 জন এরকম ব্যক্তি আছেন যারা নিজেদেরকে স্বঘোষিত যুবরাজ, মহারাজ, সাধু, সন্ত এরকম ঘোষণা করেছে। আজকে আমি ধুতি পাঞ্জাবি পরে বসে আছি বলে আমি যুবরাজ, আমি বিরাট কিছু একজন পণ্ডিত, আর আমার এই ভাই সেবাইত আজকে জামা প্যান্ট পরে বসে আছে বলে সেবাইত নয়, এর কোনো পার্টসই নেই। হয়তো দেখা যাবে যে আমার ধুতি পাঞ্জাবির থেকে এর ভেতর অনেক বেশি ধর্মীয় পার্টস আছে, অনেক বেশি ধর্মীয় পার্টস আছে। আমি একজন সেই বিরাট কিছু কেউ কাটা হয়ে যায়নি ধুতি পাঞ্জাবি পরে। তো এই ব্যাপারটা মন্দিরেতে কোনো কোনো ব্যক্তি নিজেকে স্বঘোষিত যুবরাজ, সাধু, সন্ত, মহারাজ। এরা মহারাজ সেজে কিন্তু একটা টোটালি ফেক ব্যাপার মানে প্রোফাইল বানিয়ে রেখেছে। এবং এবং ভক্তদের থেকেও হচ্ছে ফেক ভাবে, ঠিক আছে, ভক্তদের থেকেও ফেক ভাবে হচ্ছে মানে অনেক রকম ভাবে কিন্তু হচ্ছে টাকা পয়সা তোলা বা হচ্ছে বুজরুকি দেখানো, বুজরুকির একটা হচ্ছে কিন্তু মন্দিরের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যেটা আমাদের মন্দিরে কোনোদিনই ছিল না। এবং তারা মানে এটা প্রমাণ করতে চাইছেন যে আমিই মন্দিরের সব, আমি ভগবান, মানে কি বলবো, আর এই মন্দিরটা আমারই, আর কোনো সেবাইতের নয়, এটা আমারই, আমিই সব। তোমরা অ্যাকশন কি এখন আচ্ছা, এবার হচ্ছে আমরা এর মধ্যে কি হয়, যেহেতু 7 বছর ধরে কোনো রকম কোনো কিচ্ছু হয়নি, 7 বছর ধরে যেহেতু কোনো রকম স্টেপ নেওয়া হয়নি 7 বছর ধরে, তো এইখানে এটা যে সবাই বলছে আমরা একটা ভলেন্টিয়ারি সার্ভিস, তো যেহেতু এটা অনারারি বা ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়া হচ্ছে, আমার প্রথম হচ্ছে 7 বছর ধরে যে আপনাদেরকে যে বলা হচ্ছে সরে যাওয়ার জন্য, আপনারা এতটা পদ আঁকলে বসে আছেন কেন? তার মানে নিশ্চয়ই হচ্ছে আপনারা হচ্ছে এখানে হচ্ছে মানিটারি বেনিফিট আপনাদের হচ্ছে, সুতরাংই নাহলে অনারারি সার্ভিসের জন্য এত কেউ পদ আনলে বসে থাকে না। একটা সাধারণ ব্যক্তি
কখনোই থাকতে পারে না, আমি বেরিয়ে চলে এলাম, কখনোই থাকতে পারে না। বেরিয়ে চলে দাদাও এলাম। তো ছিল, দাদা বেরিয়ে চলে এসছে। কখনোই থাকতে পারে না যতক্ষণ না তার হচ্ছে মানিটারি বেনিফিট সে পাচ্ছে সেখান থেকে, ডাইরেক্টলি বা এবং ডাইরেক্টলি বাই ইনডাইরেক্টলি। এবং হচ্ছে আমাদের তো এটাও সন্দেহ আছে যে 7 বছর ধরে যে এই যে আপনারা যে হিসেব পেশ করতে পারছেন না, আপনারা একটা লিখেছেন সামান্য যে 7 বছর ধরে নাকি আপনাদের ছিল কি বেশ বলে আপনাদের নাকি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ নাকি অসুস্থ। তো 7 বছর ধরে সিএ অসুস্থ ছিল, আর যদিও বা 7 বছর ধরে সেই সিএ অসুস্থ থাকে, তো এই একটাই সিএ কি আমাদের শ্রীরামপুর বা ঠাকুরবাড়ি স্ট্রিটে আছে? আমরা তো জানি ঠাকুরবাড়ি স্ট্রিটে 4জন সিএ বসবাস করেন, এবং শ্রীরামপুরের বুকে তো হাজার হাজার সিএ এবং সিএ ফার্মস গুলো আছে। তো আপনারা তাদের সাথে কেন যোগাযোগ করেননি? তার মানে আমরা এটা ধরে নিতে পারি বা এটা সন্দেহ করতেই পারি যে আপনারা হচ্ছে এইখান থেকে কোনো রকম টাকা তরজুপের সাথে যুক্ত আছেন বা ইল্লিগাল কোনো জিনিসের সাথে যুক্ত আছেন, সেই জন্যই আপনারা পেশ করতে পারছেন না। এবং আমি হচ্ছে স্নেহাশিস চক্রবর্তী অ্যাজ আ সেবাইত হিসেবে একটা রিকোয়েস্ট লেটার করেছিলাম যে হচ্ছে 14ই জুন 2026-এর মধ্যে যেন একটি মিটিং ডাকা হয়, জেনারেল মিটিং 72 গড় সেবাইতকে নিয়ে যাতে মিটিংটা ডাকা হয়, এবং সেই মিটিং এ যাতে হচ্ছে পরবর্তীকালে মন্দির জরাজীর্ণ হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, 7 বছর ধরে কোনো মিটিং নেই, এটা যেন ডাকা হয়। এই একটা রিকোয়েস্ট লেটারের একটা সামান্য একটা রিকোয়েস্ট লেটার, যেটা হচ্ছে একটা, এটা হচ্ছে, আর আমি এখানে বলেওছিলাম যে আপনাদের এই গুরুত্বটা নিয়ে একটু ভাবনা চিন্তা করুন। এখানে কোনো অর্ডারও পেশ করা হয়নি, তো একটা রিকোয়েস্ট লেটারের জন্য হচ্ছে ওনারা কি করলেন, ওনারা সঙ্গে সঙ্গে হচ্ছে একটি হচ্ছে লিগাল নোটিশ আমাকে হচ্ছে পাঠালেন ওনার হচ্ছে লয়ারকে দিয়ে, এবং সেখানে খুব কুরুচিকর মন্তব্য করলেন, এবং যেটা হচ্ছে মানে সাংঘাতিক ভাবে হচ্ছে আমার ব্যক্তিগত হচ্ছে মান সম্মানে লেগেছে, এবং এটাতে আমার মানহানিও হয়েছে। এইখানে লেখা আছে যে আমাকে এখানে সেবাই তথ্য নিয়ে আমার হচ্ছে প্রশ্ন তোলা হয়েছে যে আমি সেবাইত কিনা, এখানে সেবাই তত্ত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রথম হচ্ছে সেবাইত কিনা, সেকেন্ড হচ্ছে আমাকে এখানে প্রশ্ন তোলা হয়েছে আমার এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে, আর থার্ড নম্বর হচ্ছে যেটা সবাই থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে একটি তোলা হয়েছে যেহেতু আমি একজন হচ্ছে মানে একটি ভালো পরিবার থেকে বিলং করি, এবং আমার এডুকেশন কোয়ালিফিকেশন যথেষ্ট বেশি, এবং আমি ভালো জায়গায় চাকরি করি, এবং হচ্ছে আমাদের যা বিজনেস আছে, এবং কোনো জায়গায় কোনো রকম ভাবে কোনোদিন আমি কোনো ইল্লিগাল কাজের সাথে যুক্ত ছিলাম না যেহেতু, সুতরাং এটা আমার হচ্ছে সম্মানে প্রচন্ড ভাবে লেগেছে, এবং এটাতে আমার মানহানি হয়েছে, যেখানে লিখেছে আমি নাকি হচ্ছে মাস্তানি করছি বা করেছি, বা এখানে আমি মন্দিরে গিয়ে হাল্লা করেছি। এবং এইটার লেখাটাতেই ওনারা থামেননি, এটার পরেও উনি লিখেছেন পরবর্তীকালে যদি এই ইল্লিগাল ট্রাস্টকে নিয়ে আমি কোনোভাবে এগোই, তাহলে আমাকে হচ্ছে ক্রিমিনাল বা হচ্ছে সিভিল অফেন্স দেখিয়ে আমাকে হচ্ছে পুলিশকে অ্যারেস্ট করা হবে, যেটা আমি 100% ভাবে লিগালি থ্রেড হিসেবে আমি গ্রহণ করছি আমি, এবং আমরা সেবাইতগণও এটা হচ্ছে থ্রেড হিসেবে গ্রহণ করছে, এবং এইটার বিরুদ্ধে আমরা কিন্তু অলরেডি লিগাল স্টেপ নিয়েছি, এবং খুব শীঘ্রই 1-2 দিনের মধ্যেই এরও নোটিশ ওনাদের কাছে চলে যাবে, লিগাল নোটিশ আমার বা হচ্ছে সেবাইতগণের তরফ থেকে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, ওনারা যে এই যে নিয়ে যে করছেন, এই 2020 সালে একটি চিঠি করা হয়েছিল যেখানে 60 জন সেবাইতরা হচ্ছে সই করেছিল, 60 জন সেবাইত। তখনই হচ্ছে 60 জন সেবাইতরা প্রশ্ন করেছিল যে কেন এই ট্রাস্ট গঠন করা হয়েছে, কিভাবে করা হয়েছে, তার কি কি আইনত ভ্যালু আছে, এবং এই ট্রাস্টকে মান্যতা করছি না, এবং এই ট্রাস্টের কোনো ভ্যালিডিটি নেই বলে একটা হচ্ছে চিঠি করা হয়েছিল। সেই চিঠিটাতে 60 জন সেবাইত সই করেছিল, 60 জন, দেখুন 60 জন সেবাইত হচ্ছে সেই চিঠিতে সই আছে 60 জনের। তো সেই সই থাকাতে তখনই হচ্ছে কমিটিটা বা এটা ইনভ্যালিড হয়ে যায়, কিন্তু এনারা হচ্ছে যথেষ্টভাবে হচ্ছে পলিটিক্যালি হচ্ছে সাপোর্টে ছিলেন, আগের যে পলিটিক্যাল আছে তাদের সাপোর্টে ছিলেন। আমি তার কিছু হচ্ছে প্রমাণও দেখিয়ে দিচ্ছি যে কতটা ওনারা হচ্ছে পলিটিক্যাল ভাবে হচ্ছে ওনারা হচ্ছে ইনফ্লুয়েন্সে ছিলেন। এই দেখুন এইখানে হচ্ছে একটি কোনো পলিটিক্যাল, এখানে 2টি পলিটিক্যাল নেতাকে দেখা যাচ্ছে যাদের বাড়িতে এই দেখুন এই যে এখানে মার্কিং করাই আছে, ঠিক আছে, মার্কিং করা আছে এখানে, এরা কিন্তু হচ্ছে এখানে কিন্তু এই দেখুন এখানে 2টো মুখ দেখা যাচ্ছে, ঠিক আছে, এখানে 2টো মুখ দেখা যাচ্ছে। তো এনারা হচ্ছে এদের কোনো বাড়িতে কোনো পুজো আশ্রা ছিল, সেইখানে ওনারা হচ্ছে ইনভিটেশন ছিল, সেখানে গেছেন, এবং পরবর্তীকালে যে কোনো অনুষ্ঠানে দেখুন, পরবর্তীকালে যে কোনো অনুষ্ঠানে শুধুই দেখবেন যে হচ্ছে এই দেখুন আর একটা কোনো অনুষ্ঠানে যেখানে হচ্ছে পলিটিক্যালি এদের ছবি, পলিটিক্যালি সাথে আছে তাদের হচ্ছে ছবি, বৈধ মানে এরকম প্রচুর ছবি আপনারা পাবেন, প্রচুর ছবি। এই দেখুন একটা কোন পলিটিক্যাল মিটিং এর ছবি এটা, ঠিক আছে, এই দেখুন পলিটিক্যাল মিটিং হচ্ছে এখানে দেখুন পলিটিক্যাল ঝান্ডাও দেওয়া আছে, পলিটিক্যাল মিটিং হচ্ছে,
সেইখানেও হচ্ছে প্রেজেন্ট আছে, এই দেখুন প্রেজেন্ট, এই দেখুন ছবি, এই দেখুন মুখটা আছে, দেখেছেন? তো এইদের সাথেও কিন্তু যেহেতু ঘনিষ্ঠতা ছিল, সুতরাং এনাদের হচ্ছে ভয়ে দীর্ঘদিন যাবত এনাদেরকে ভয় দেখানো হয়েছে, এনাদের নাম নিয়ে নিয়ে সেবায়িতদেরকে ভয় দেখিয়ে আমাদেরকে একটা ভয়ের পরিবেশ মন্দিরে সৃষ্টি করে রেখেছিল। এবং মন্দিরে তো প্রচুর অনাচার হয়েছে, অত্যাচার হয়েছে। এই যে রাধা বল্লভের ওপর অত্যাচার বললাম না, আপনি যে জিজ্ঞেস করলেন, এই যে রাধা বল্লভের ওপর অত্যাচার দেখুন, দেখুন আমরা তো একটা ধার্মিক, আমরা তো সনাতন ধর্মীর লোকেরা আছি। আমরা আমাদের ধর্ম এবং আমাদের দেবতাকে আমরা হচ্ছে সবাইয়ের ওপরে তারাই প্রধান। কেন কি আমার পরিচিতিটাই সেখানে, আমার পরিচিতিটাই হয় সেখানে। সেইখানে দেখুন আমাদের দেবতাকে কিন্তু যতক্ষণ সিংহাসনে থাকে, বছরে দুবার ছাড়া আমাদের দেবতাকে স্পর্শ করা যায় না। সেইখানে দেখুন আপনাকে ছবিতে দেখাচ্ছি, কতটা ছবিটা আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু যতটা আমি ছবিতে দেখাচ্ছি হচ্ছে এইখানে রাধা বল্লভজিও সিংহাসনে বসে আছেন। রাধা বল্লভজি, হ্যাঁ, রাধা বল্লভজিও সিংহাসনে বসে আছেন এবং হচ্ছে সেইখানে হচ্ছে রাধা বল্লভজিও সিংহাসনে বসে আছেন এবং হচ্ছে সেখানে প্রদোষ চক্রবর্তী যে স্বঘোষিত হচ্ছে ইললিগাল ট্রাস্টের প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন তিনি হচ্ছেন আপনার হচ্ছে তার সামনেই হচ্ছে ঠাকুরের বেদি ছুঁয়ে কিছু একটা উনি রাখছেন বা কিছু একটা করছেন। আমাদের যখন ঠাকুর বেদিতে থাকে, আমাদের সেবায়ত বাড়ির মহিলারাও কিন্তু ছোঁয়ার অধিকার নেই। এই দেখুন, এখানে একটি মহিলা দেখাচ্ছে, এখানেও স্বঘোষিত যে প্রেসিডেন্ট সে আছে এবং সেখানে একটি মহিলা হচ্ছে আপনার হচ্ছে ঠাকুরের বেদি ছুঁয়ে কিছু প্রণামী দিচ্ছেন বা কিছু করছেন এবং সেটাকে ইনফ্লুয়েন্স করছে দেওয়ার জন্য। এরপরে আরেকটা আপনাদেরকে হচ্ছে ছোট একটা ভিডিও দেখাই আপনাদেরকে, ছোট একটা ভিডিও দেখাই আপনাদেরকে, ভিডিওটাও আছে আমাদের কাছে। এই দেখুন একটি ভিডিও আমি হচ্ছে এখানে প্লে করছি এখানে আপনাদের কাছে, যে ভিডিওটাতে এখানে দেখুন, ভিডিওটাতে দেখা যাচ্ছে, আমি আপনাদের সামনেই যাচ্ছে। এই দেখুন ভিডিওটাতে আপনাদের এখানে যেটা দেখা যাচ্ছে, ভিডিওটাতে দেখুন আপনাকে একটু দেখাই। এখানে ভিডিওটা হচ্ছে, এটা মাঘী পূর্ণিমার দিনের ভিডিও, ঠিক আছে? আপনি এখানে একটু দেখুন ভিডিওটা সবাই মিলে। এটা হচ্ছে মাঘী পূর্ণিমার দিনের ভিডিও। এটা এই মাঘী পূর্ণিমার দিনের ভিডিওতে দেখুন এখানে দেখা যাচ্ছে পুরো স্পষ্টভাবে যেখানে ঠাকুর স্পর্শ করছে। দেখুন ঠাকুরকে স্পর্শ করছে, দেখুন জামা প্যান্ট বেল্ট পরে ঠাকুরকে স্পর্শ করছে এবং হচ্ছে আরো রাজনৈতিক যারা নেতারা আছে তারাও ঠাকুরকে স্পর্শ করছে। তার সাথে কে আছে দেখুন, দেখুন প্রদোষ চক্রবর্তীর ছবি, দেখুন সামনে কিন্তু দাঁড়িয়ে আছেন উনি কিন্তু কোনো প্রতিবাদও করছেন না। এবং সারাক্ষণ আমি এদেরকেও দোষটা দিই না, এই দেখুন কোমরে বেল্টও আছে চামড়া, আমি এদেরকে সারাক্ষণ দোষও দিই না। কেন, মন্দিরের যদি যে সেবাই সেই যদি এনাদের পারমিশন দেয় তো এনারা তো ছোবেনি, ঠিক আছে? নিয়ম কানুন জানে। এবং হচ্ছে এই যে লাল পরে দেখছেন, এই যে হাত তুলে আছে বা এরা আছে, এরাও কিন্তু আমাদের মন্দিরের কোনো সেবাইত বা পুরোহিত কেউ নয়, এরা কিন্তু সবাই কিন্তু বহিরাগত। এবং এই বহিরাগতদেরই এখন মন্দিরের প্রাধান্য হয়ে গেছে এবং এই বহিরাগতরাই হচ্ছে মন্দিরের সবকিছু করছে এবং সেবাইতদেরকে চরম থেকে অপমান বা অবমাননা করছেন। আচ্ছা, তাহলে তোমরা লাস্ট এখন রিসেন্টলি যদি টেস্ট মানে লাস্টের দিকে, এবং মন্দিরের তো জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে, তুমি গেলে বুঝতে পারবে, পুরো গাছ ফাছ হয়ে গেছে পুরো। আগের সরকার হচ্ছে করবে কি বেশ বলে, তোমার মন্দির ছাড়িয়ে দেবে। মুখ্যমন্ত্রী, আগের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি ঘোষণাও করে দিলেন, কিন্তু আজকে আমাদের এই সনাতন ধর্মীয় যে মন্দির, প্রাচীন 600-700 বছরের মন্দির, সেটা হয়নি। এবং এইটা না হওয়াতে এবং এনারা যারা এখন ইললিগাল ট্রাস্ট করে আছেন, এনারাও কোনো রকম হচ্ছে কোনো পদক্ষেপ নেননি এবং মন্দিরটা যে ন্যূনতম সারাতে হবে সেই সারানোটুকুনটাও সারাচ্ছে না। তাহলে আপনারা এনাদেরকে আর কি আমি মন্দিরে রাখবো? একদম। দাদা, তোমার লাস্ট একটা কোশ্চেন তোমাদের দুজনকে জিজ্ঞাসা করবো, তোমরা লাস্ট স্টেপ কি করতে চলেছো? আচ্ছা, আমরা আজ থেকে এই যে ট্রাস্টকে হচ্ছে অবৈধভাবে ঘোষণা করলাম, আমরা যেটা আগেই বলেছি যে আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে সমস্ত সেবায়িতের হচ্ছে সমর্থন নিয়ে আমরা হচ্ছে নতুন একটি কমিটি, নট ট্রাস্ট, কমিটি করব এবং পরবর্তীকালে কমিটি ফর্ম করবার পর এই ট্রাস্টকেও আমরা ইললিগাল, আমরা এটা করে আজ থেকে ইললিগাল ঘোষণা করে দিলাম, কিন্তু হচ্ছে এইটাকে যাতে ক্যান্সেল করে একদম পেপার ওয়ার্কসে পুরো ক্যান্সেল করে দেওয়া যায়, সেই ক্যান্সেলেরও ব্যবস্থা করবো। বা যদি ক্যান্সেল না হয় এইটা আমরা করিয়ে নেবো, যেটা মন্দিরের সাথে কোনো রিলেটেড নয়, সেটা অলরেডি প্রমাণিত, কিন্তু সেটা আরো আমরা বেটার ভাবে প্রমাণিত করে দেবো। এবং পরবর্তীকালে আমাদের এই মন্দির, আমরা হচ্ছে মন্দির উন্নয়নের দিকে আমরা হচ্ছে দেবো। সেবাইত প্রধান যেহেতু আমাদের, এই সেবাইতদের যাতে অসম্মান না হয়,
ভক্তরা যেন হচ্ছে ভালোভাবে এসে ঠাকুরের সেবা পুজো যাতে করতে পারে। এবং আমরা সমস্ত সেবায়েতকে হাত জোড় করে একটি হচ্ছে আমরা বিনীত নিবেদন করছি, এই লোকগুলি কিন্তু আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে বা যাবে, গিয়ে আপনাদেরকে ভুল বুঝিয়ে আপনাদের কাগজে কিন্তু সই করাচ্ছে। সই করানো, সই যদি আপনারা একবার করে দেন, এইটা মানে জানবেন কিন্তু আপনার কিন্তু প্রপার্টি কিন্তু ট্রাস্টের আন্ডারে চলে যাবে। ট্রাস্টের আন্ডারে চলে যাওয়া মানে কিন্তু আপনি কিন্তু আর মালিকানা থাকলেন না, বা সেবাই তত্ত্ব কিন্তু আপনার চলে গেল, ট্রাস্টের অধীন কিন্তু আপনি করে দিলেন। তো আমি বলবো কেউ সই করবেন না। এবং হচ্ছে ট্রাস্টের অধীন আরেকটা হচ্ছে আপনারা কিন্তু আপনার যে প্রপার্টিটা, সেটার কিন্তু আপনারা কিন্তু লিগ্যাল রাইটস বা হচ্ছে আপনার হচ্ছে লিগ্যাল পাওয়ার, ওদেরকে যাতে যেটাকে বলা হয় পাওয়ার অফ অ্যাটর্নি, সেটা কিন্তু আপনারা তাদেরকে প্রদান করে দিচ্ছেন। তারা কিন্তু যা খুশি তাই করতে পারে আপনার প্রপার্টিটা নিয়ে। তো আপনাদের নিজস্ব যদি প্রপার্টি রক্ষা করতে হয়, আপনাদের যদি নিজস্ব সেবাই তত্ত্ব রক্ষা করতে হয়, আপনারা কোনো কাগজে আপনাদেরকে নিবেদন করছি সই করবেন না। এরপরে পুরোটাই আপনাদের নিজস্ব ডিসিশন। এবং হচ্ছে যদি কোনো ভুলবশত আপনারা কোথাও সই করে দিয়ে থাকেন, তাহলে আপনারা আজকে ইমিডিয়েট বেসিসে আপনারা হচ্ছে আপনাদের যে লিগ্যাল লয়ার আছে তাদের সাথে আপনারা হচ্ছে করুন, পরামর্শ নিন। বা আমাদের নিজস্ব 4 জন লয়ার আছে যারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বা হচ্ছে ট্রাস্টি বিশেষজ্ঞ লয়ারও আমাদের কাছে আছে, তাদের সাথেও আমরা আপনাদের যোগাযোগ করিয়ে দিতে পারি, আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন। এবং সেই ক্ষেত্রে কোনো রকম পারিশ্রমিক লাগবে না। তো যে সেবায়িতরা আমাদের সাথে এই অন্যায়ের প্রতিবাদে যুক্ত হতে চাইছেন, কারণ সবার কাছে তো যাওয়া আমাদের পক্ষে সম্ভব পৌঁছতে পারছি না, বা হচ্ছে কাজের সূত্রে পৌঁছানো যাচ্ছে না সময়ের অভাবে। তো আপনাদেরকে মিডিয়া বন্ধুর মাধ্যমেই আমরা এটা আপনাদেরকে জানাচ্ছি। তো আপনারা আমাদের সাথে এই অন্যায়, মন্দিরের অন্যায়, কারণ মন্দির আমাদের সবাই, আমার একার মন্দির নয়। আর এবং আমরা কখনোই বলি না এটা যে এটা আমাদের একার মন্দির, ঠিক আছে, আমরা হচ্ছে এটা হচ্ছে সেবায়িত প্রধান মন্দির, সমস্ত সেবায়িতই কিন্তু প্রধান। তো হচ্ছে আপনাদের সমস্ত সেবায়িতকে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের সাথে আমাদের যে আমরা যে এই যে স্টেপ নিচ্ছি, আমাদের সাথে যোগ দিন এবং কোথাও সই কিন্তু করবেন না, যদি আপনাদের হচ্ছে সম্পত্তি বা আপনাদের মন্দিরের রাইটস যদি আপনারা হারাতে না চান, এইটা বলে। এবং হচ্ছে সমস্ত সনাতনী যারা ভক্তরা আছে, আমাদের মন্দিরের ভক্ত, এবং হচ্ছে আমাদের যে গণ্যমান্য ব্যক্তিরা আছে, আমাদের যারা হচ্ছে সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছে, তাদেরকেও আমরা সনাতনী ব্যক্তিদের হচ্ছে আহ্বান জানাচ্ছি, এই অন্যায়ের যদি প্রতিবাদে আমাদের পাশে এসে যদি দাঁড়াতে চান, তো আপনারা দাঁড়াতে পারেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এটা খুব ইম্পর্টেন্স কথা ছিল। তাহলে এটা হলো আজকের আমাদের ফাইনাল ডিসিশন। কেন কি আমরা অনেক দিন ধরেই তো আমরা এটা নিয়ে লড়ছি। তো আমাদের এই লড়তে লড়তে 7 বছর পেরিয়ে গেল আজকে। তো আর কতদিন, আর কতদিন আমরা সহ্য করব। এবার আমাদের নতুন সরকার এসছেন, যেটা সনাতনী সরকার, আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, যিনি এই সনাতন ধর্মকে উনি হচ্ছেন প্রাধান্য দিচ্ছেন। এবং হচ্ছে এই সনাতনী যে সরকার, আমরা এই যে বুক খুলে আইনের রাজত্ব যে শুরু হয়েছে আমাদের যে এই স্টেটে, আমাদের যে রাজ্যে, আমাদের এই এত বছর পর যে আইনের শাসন যে শুরু হয়েছে, তার দৌলতেই কিন্তু আমরা এই মুখ খুলতে পারছি, নির্ভুলে মুখ খুলছি। কেন আমরা জানি যে এখন আইনের শাসন, আমরা যদি কোনো বেআইনি কাজ যদি না করি, তাহলে কারোর ক্ষমতা নেই আমাদেরকে হচ্ছে গায়ের জোরে বা হাতের জোরের বলে আমাদেরকে কেউ কিছু করবে। ধন্যবাদ, নমস্কার।